আম, সঞ্জয় বলছি। গতকাল ভেবেছিলাম আসবো, করেও ছিলাম, কিন্তু ইউটিউবটা ঠিক আপলোড করতে পারলাম না। আমি জানি না আজকেরটাও করতে পারবো কি না। আপনারা তো জানেন যে আমি একটা ছোট্ট মোবাইলে বলি, আর কোনো এডিট ফেডিট করতে পারি না, ফলে যা বলি সেটাই একদম সরাসরি বলি। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যে নাটকে দর্শক অভিনেতার মধ্যে সম্পর্কের বিষয়টা নিয়ে, তার যে বিভিন্ন মাত্রা আছে, ডাইমেনশনস আছে, সেগুলো নিয়ে ভেবেছিলাম বলবো, কিন্তু ইতিমধ্যে একটু ডিস্টার্বড হলাম, কারণ আমার নাট্য দর্শনের কেন্দ্রে অনেকটাই অধিকার করে আছেন কেন্দ্রটা স্বামী বিবেকানন্দ। তো তার ওই সম্বন্ধে, তাকে নিয়ে যেরকম আজকাল মকারি হচ্ছে, সেটাতে খুব ডিস্টার্ব ফিল করছি। এর আগেও দেখেছি বিবেকানন্দকে প্রবলভাবে মিসইউজ করা হচ্ছে, এবং এখনও দেখছি করা হচ্ছে। বিবেকানন্দকে নিয়ে রাজনীতি করাটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর একটা অভ্যাসে পরিণত হচ্ছে ক্রমাগত, এবং পরিস্থিতিটা সীমা অতিক্রম করে যাচ্ছে কখনো কখনো। আমি আমার থিয়েটার দর্শনের, আমার থিয়েটারের যে মাস্টারমশাই অগস্তো বোয়াল, ব্রাজিলের, এবং তিনি যার থেকে উদ্বুদ্ধ হয়েছিলেন পাওলো ফ্রেডি, যার বিখ্যাত বই পেডাগজি অব দি অপ্রেসড, আমার মাস্টারমশাইয়ের বই থিয়েটার অব দি অপ্রেসড। তো এই যে পেডাগজি অব দি অপ্রেসড বা থিয়েটার অব দি অপ্রেসডের মধ্যে অনেকে অনেক রকম দার্শনিক চেতনা খুঁজে পান, কোনোটা হয়তো একটু মার্ক্সীয়। আবার আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে বিবেকানন্দ, তিনি যা বলেছেন পাওলো ফ্রেডির 80 বছর আগে, ফ্রেডি বা বোয়াল তার থেকে খুব একটা বেশি দূর অগ্রসর হতে পারেননি। খুব একটা কেন, প্রায় কিছুই অগ্রসর হতে পারেননি বেসিক্যালি। কিন্তু তাদের চিন্তার ভিত্তি, তাদের দর্শনের ভিত্তিটা কিন্তু বিবেকানন্দ, এ বিষয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। তারা না জেনে করেছেন, তারা বিবেকানন্দকে জানতেন না। কিন্তু আমি যখন এই থিয়েটার ফর্মটা ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস করলাম, তখন কিন্তু আমাদের লোককলার সঙ্গে, এবং আমাদের, অর্থাৎ লোককলার যে দার্শনিক ভিত্তি, আমাদের পুরাণের এপিক মহাকাব্যগুলোর যে দার্শনিক ভিত্তি, এবং বিবেকানন্দের যে ফাউন্ডেশনাল থট, তার সঙ্গে কিন্তু আমি কোনো অমিল দেখতে পাইনি। ফলে আমার কাছে কখনোই মনে হয়নি যে ফর্মটা বাইরে থেকে আমি নিয়ে এলাম। আমার মনে হচ্ছে যে এটার ভিত্তিতে ছিল ড্রামাটার্জিটা খালি নতুন, অর্থাৎ ড্রামাটার্জিটা আলাদা, কিন্তু তার ভিত্তিটা, চিন্তার ভিত্তিটা কিন্তু এক। সেই কারণেই বুঝতেই পারছেন বিবেকানন্দ সম্বন্ধে কিছু বললে আমার একটা প্রতিক্রিয়া দিতে ইচ্ছেই করে। আমি অনুরোধ করব যে দলীয় রাজনীতি যেভাবে বিবেকানন্দকে ব্যবহার করছে, সেটা নিয়ে নাগরিকরা সচেতন হন, এবং আমরা সবাই মিলে দাবি করি যে এই জিনিসটা বন্ধ হোক। বিবেকানন্দকে যদি আমাকে সত্যি সত্যি বুঝতে হয়, তাহলে দেখুন আমাকে একটু পিছনে আসতে হবে। যেমন ধরুন, বিবেকানন্দ যখন খুব পজিটিভিস্ট, এবং তিনি ব্রাহ্ম সমাজে পড়ে যাচ্ছেন, সেখানে গিয়ে পৌত্তলিকতার বিরুদ্ধে মত দিচ্ছেন, মূর্তি পূজা করবেন না বলে লিখিতভাবে দিচ্ছেন, ঠিক এরকম সময় তার কোথাও একটা অতৃপ্তি রয়েছে। কিন্তু তিনি সত্যানুসন্ধানী, তিনি কোনো রকম পূর্ব ধারণা না নিয়েই শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন এবং তর্ক করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আমার তর্কই ভালো লাগে। গিরিশচন্দ্র যাচ্ছেন, তর্ক করছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন তর্কই আমার ভালো লাগে। মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি মাস্টারমশাই, যিনি কথামৃতকার, গসপেল অফ শ্রীরামকৃষ্ণ যিনি লিখেছেন, শ্রীরামকৃষ্ণ কথামৃত যিনি লিখেছেন, তিনিও যখন যাচ্ছেন, তাকেও কিন্তু শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করছেন তোমার সাকার না নিরাকার? তখন মাস্টারমশাই বলছেন আমার নিরাকার। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন বেশ বেশ, সাকারও সত্যি, নিরাকারও সত্যি।
জল বরফ হয়ে যায়, ঠিক তেমনি ভক্তিহীনে নিরাকার সাকার হয়ে যায়। তার অসাধারণ উপমা, এবং এই অসাধারণ উপমা তিনি দিয়েছেন তার ক্ল্যারিটি দিয়ে। তার এত ক্ল্যারিটি, তিনি এত পরিষ্কার বিভিন্ন বিষয়ে, যে তার ছোটো ছোটো উপমা দিয়ে তিনি অনেক জটিল বিষয়কে সহজ করে বলতে পারতেন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ভারতবর্ষের যে তার্কিক ঐতিহ্য, অর্থাৎ তর্ক করতে করতে এগো, বিচার করতে করতে এগো, এই যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে তিনি খুব ভালোভাবে বুঝতেন, এবং তার ভক্ত শিষ্যদেরকে কিন্তু, অনুগত শিষ্যদের, একেবারে কাছের প্রথম দিককার শিষ্যরা সবাই কিন্তু মোটামুটি সেই যাতে তার্কিক পথে অগ্রসর হয় সেটাই তিনি বলেছেন। এবং তার বিখ্যাত উক্তি, গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, অর্থাৎ তিনি তথাকথিত গুরুবাদকে কোনোদিন লালন করেননি। তিনি চেয়েছেন মানুষ তর্ক করুক তার সঙ্গে, তাকে দিনে দেখুক, তাকে রাতে দেখুক, দেখে তারপরে গ্রহণ করুক। এবং এই যে ট্র্যাডিশনটা, এই ট্র্যাডিশনটা আমাদের মহাভারতও দেখবেন, মহাভারতও আপনাকে এসেন্সিয়ালি চাইছে একটু কন্ট্রোভার্সির মধ্যে ফেলে দিতে, কমপ্লেক্স থটসগুলোকে নিয়ে একটু যাচাই করতে, আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের দিকে ঠেলে দিচ্ছে মহাভারত। কখনোই কোনো চরিত্রের সঙ্গে আপনি একেবারে সহমত হতে পারছেন না, অর্থাৎ বিচার করতে করতে এগো। তোমার ভেতরে ইন্টেলেকচুয়াল এবিলিটি আছে, তোমার ভেতরে ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি আছে, তুমি সেটাকে ডিসকভার করো, এবং সেটাকে ডিসকভার করার মধ্যে দিয়ে তুমি নিজেকে শিক্ষিত করো। এই যে ধারণা শিক্ষার, সেইটাই পলো ফ্রেরিয়ান। পলো ফ্রেরি এবং বোয়াল প্রত্যেকেই কিন্তু বলছেন যে এভরি হিউম্যান বিইং ইজ কেপেবল অফ থিঙ্কিং। বিবেকানন্দ কি বলছেন? যে পারফেকশন, ডিফিনিটি, এটা অলরেডি এক্সিস্ট করে, খালি মানুষ এটা জানে না। মানুষকে জানিয়ে দেওয়া মধ্যে দিয়ে এই জিনিসটা ম্যানিফেস্ট করে। এই ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি যেটা উইদিন আছে মানুষের মধ্যে, অলরেডি আছে, সেইটা সম্বন্ধে মানুষ সচেতন নয়, সে সম্পর্কে তাকে সচেতন করে দিয়ে যাতে সেই ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিটা ম্যানিফেস্ট করে, সেটাই বিবেকানন্দের লক্ষ্য। সেই জন্যই তিনি এডুকেশনকে ডিফাইন করেছেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। পারফেকশন এক্সিস্ট করে, ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টি অলরেডি এক্সিস্ট করে। সেই জন্য আমরা বলি এভরি ইন্ডিভিজুয়াল ইজ এসেন্সিয়ালি ইন্টেলেকচুয়াল। কেবলমাত্র তার সেটা জানা নেই, সেটাকে ম্যানিফেস্ট করে দেওয়ার জন্য আমি আমার থিয়েটার করি, কারণ থিয়েটার একটা ইন্টেলেকচুয়াল স্পেস এক্সটেন্ড করে। থিয়েটার মানুষকে প্রভোক করে টু থিঙ্ক ক্রিটিক্যালি, এবং তার মধ্যে দিয়ে তার ইন্টেলেকচুয়াল ফ্যাকাল্টিকে মানুষ ডিসকভার করছে, করে মানুষ একটা চিন্তাশীল সিটিজেন্স হিসেবে অ্যাপিয়ার করছে, ইভলভ করছে। সেটা হচ্ছে আমাদের নন পার্টি পলিটিক্সের লক্ষ্য। আর পার্টি পলিটিক্সের লক্ষ্য কি? ঠিক এর উল্টোটা, অর্থাৎ তুমি চিন্তা করো না, তুমি আমার উপরে নির্ভর করো, আমার পিছন পিছন এসো অন্ধ অনুগত হিসেবে, অন্ধ অনুগামী হিসেবে। তো অন্ধ অনুগামী স্টুপিড লুম্পেন প্রোলেটারিয়েট তৈরি করা হচ্ছে যে পলিটিক্সের উদ্দেশ্য। যারা এই পলিটিক্সটা করছে তারা বিবেকানন্দকে নিয়ে কথা বলে কোন সাহসে, কোন অধিকারে? যে বিবেকানন্দ বলছেন যে মানুষকে সেইভাবে দেখো যা কিনা ভগবানকে দেখো, যিনি বলছেন যে ঈশ্বরের কে চিন্তা করে, ঈশ্বরের ভজনা করে, সে হচ্ছে ধার্মিক, আর যে মানুষকে ভালোবাসে সে হচ্ছে ঈশ্বর। তিনি মানুষ এবং ঈশ্বরকে এক করে দিয়েছেন। সেই মানুষকে যারা অন্ধ অনুগামী বানায়, তাদের পক্ষে কি বিবেকানন্দকে নিয়ে কথা বলা কি সাজে? এইটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে। সেই জন্য আমাদের দরকার হচ্ছে সজোরে বলা যে আর যাই করো করো বাবা। এইসব মনীষী মহাপুরুষদের নিয়ে তোমাদের দলীয় রাজনীতি, যেখানে ক্ষমতাই তোমাদের উদ্দেশ্য, মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা লাভ করে নিজেদের করে খাওয়া যাদের উদ্দেশ্য, তারা দয়া করে মনীষী টনীষীদের আর ব্যবহার করো না। ওদের অন্তত সাধারণ মানুষের কাছে ছেড়ে দাও, যাতে সাধারণ মানুষ সেই সমস্ত মনীষী মহাপুরুষদের সম্পর্কে জেনে বুঝে তারা যাতে অন্তত চিন্তাশীল নাগরিক হিসেবে ইভলভ করতে পারে। এইটুকু দয়া তোমরা করো। এইটাই আজকে আমি বলতে চাইছিলাম, এটাই আজকে আমার ভিডিও। আমি একটু বিবেকানন্দকে নিয়ে কথা হচ্ছে, তাই একটু অনেক কথাই বলার আছে, কারণ বিবেকানন্দ এমনই একটা সাবজেক্ট যাকে নিয়ে বলার কোনো শেষ নেই। আমি এর পরের এপিসোডটা
বিবেকানন্দ নিয়ে করবো। পরে দুটো এপিসোড এরকম 10 মিনিট 10 মিনিট করে আমি বিবেকানন্দ নিয়ে করবো। আপনারা পাশে থাকুন। নমস্কার।